নমস্কার। শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আজ তারিখ 26 ডিসেম্বর 2023, বাংলা তারিখ 9 পৌষ 1430। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে সবাইকে স্বাগত। সম্প্রতি টেট পরীক্ষা হয়ে গেল। কাজকেরিয়ার আমার বাংলার পক্ষ থেকে আমরা আপনাদের জন্য বেশ কিছু প্রশ্নের ডালি নিয়ে এসেছিলাম, তা আপনাদের সাফল্যের জন্য। আশা করি আপনাদের সবার পরীক্ষা ভালো হয়েছে, শুভেচ্ছা জানাই। শুরু করছি অনলাইন জিকে ক্লাস। অনুষ্ঠান দেখুন। প্রথম পর্বে আপনারা জানেন আমরা প্রথম পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরি, যেমন আবহাওয়ার খবর, ক্রীড়াক্ষেত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমরা দেশ বিদেশের সহ আমরা আপনাদের কাছে তুলে ধরি। দ্বিতীয় পর্বে বিশেষ দিন, আজ যেমন তারিখ 26 ডিসেম্বর, এই 26 ডিসেম্বরের উল্লেখযোগ্য ঘটনাবলী আমরা তুলে ধরার চেষ্টা করি। জন্মদিবস, কোনো মনীষীর, কোনো ব্যক্তিত্বের প্রয়াণ দিবস সহ বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনাবলী আমরা আপনাদের সামনে তুলে ধরি। পাশাপাশি বেশ কিছু চাকরি, পেশা, এই সংক্রান্ত বিষয় আমরা তুলে ধরি। তারপর সরাসরি আমরা একগুচ্ছ প্রশ্ন এবং উত্তর নিয়ে জিকে সাধারণ জ্ঞানের উপর আমরা বেশ কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখি। যারা চাকরির পরীক্ষায় বসছেন বা বসবেন, পাশাপাশি জেনারেল নলেজ এই বিষয়ে চর্চা করেন বা কুইজে অংশগ্রহণ করেন, তাদের কাছে এই সব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনুষ্ঠান দেখবেন। আমাদের একটি বিশেষজ্ঞ টিম তাদের নিরলস প্রচেষ্টায় এই প্রশ্ন আপনাদের সামনে আমরা হাজির করি। আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কাছে পাঠান। এই অনুষ্ঠান সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। চলে আসছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। বিশেষ খবর। প্রথমে আবহাওয়ার খবরে আসছি। শীতের তীব্রতা কমছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এই মুহূর্তে অনেকটাই কম। শীত এখনো অধরা। চলে আসবো পরের বিশেষ খবরটিতে। আজ সেঞ্চুরিয়নে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ শুরু। দক্ষিণ আফ্রিকায় আগে কখনো সিরিজ জিততে পারেনি ভারত। সুপার স্পোর্ট পার্কে এই ম্যাচের আয়োজন। 31 বছরের খরা কাটানোর লড়াই শুরু, তবে বৃষ্টির আশঙ্কা
থাকছে বলে জানানো হয়েছে। অনলাইন জিকে ক্লাসের আমরা দ্বিতীয় পর্বে আসব। আর 26 ডিসেম্বর এই দিনটির তাৎপর্য, বেশ কিছু স্মরণীয় ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরব। দেখতে থাকুন। পরবর্তী পর্বে আমরা সরাসরি প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের পাশে আসব, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। চলে আসছি পরের পর্বে, বিশেষ দিন। 1893 সালের 26 ডিসেম্বর অর্থাৎ আজকের দিন গণপ্রজাতন্ত্রী চীনের বিপ্লবী নেতা মাও সে তুং জন্মগ্রহণ করেছিলেন। আধুনিক চীনের রূপকার ও প্রতিষ্ঠাতা হিসেবে তার পরিচয় রয়েছে। 1893 সালের 26 ডিসেম্বর এই দিনটি স্মরণীয় মাও সেতুংয়ের জন্মদিন হিসেবে। আসছি পরের বিশেষ দিনটিতে। 1831 সালের 26 ডিসেম্বর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও প্রয়াত হয়েছিলেন। 19 শতকের বাংলার নবজাগরণের এক অবিস্মরণীয় নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তার প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা। 1831 সালের 26 ডিসেম্বর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও প্রয়াত হয়েছিলেন। তার জন্ম 1809 সালে। (1791 সালের 26 ডিসেম্বর চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেছিলেন। প্রযুক্তির ইতিহাসে এক অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব চার্লস ব্যাবেজ। তার জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা। (1930 সালের 26 ডিসেম্বর শিক্ষাবিদ ও রাজনীতিবিদ কৃষ্ণা বসু জন্মগ্রহণ করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর শুরু করেন শিক্ষকতা। দীর্ঘ জীবনে করেছেন অধ্যাপনা। 1930 সালে 26 ডিসেম্বর তার জন্ম। তার জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা। চলে আসছি
পরের পর্বে আমাদের সরাসরি প্রশ্ন এবং উত্তরে আসব। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা রয়েছি। অনলাইন জিকে ক্লাসের প্রশ্ন উত্তর পর্বে আমরা রয়েছি। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে এবার আমরা রয়েছি প্রশ্ন এবং উত্তর পর্বে। আপনারা অনুষ্ঠান দেখুন। আমাদের চলে আসছি সরাসরি প্রথম প্রশ্নে। প্রাচীন গ্রিকদের প্রধান পেশা কি ছিল? এটাই ছিল এই পর্বের প্রথম প্রশ্ন। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন গ্রিকদের প্রধান পেশা কি ছিল? সব প্রশ্নের পরীক্ষাতে 1 2 3 করে 3 4 করে বা ABCD করে 4টি অপশান দেয়া থাকে। সাধারণভাবে আমাদের প্রশ্নটি ছিল প্রাচীন গ্রিকদের প্রধান পেশা কি ছিল? প্রাচীন গ্রিকদের প্রধান পেশা ছিল, আমি সরাসরি উত্তরে আসছি। প্রাচীন গ্রিকদের প্রধান পেশা ছিল সমুদ্র বাণিজ্য। সমুদ্র বাণিজ্যের উপরই তাদের জীবন জীবিকা নির্ভর হতো। কৃষিকাজ, শিল্পের কাজ, অন্যান্য সমুদ্র বাণিজ্য। ঠিক 1 2 3 4 করে 4টি অপশান থাকবে। সেই অপশানের সঠিক উত্তরটিতে আপনার বেছে নিতে হবে। আমাদের প্রশ্নটি ছিল প্রাচীন গ্রিকদের প্রধান পেশা কি ছিল? প্রধান পেশা ছিল সমুদ্র বাণিজ্য। মূলত সমুদ্র বাণিজ্যের উপরই প্রাচীন গ্রিকরা নির্ভরশীল ছিল। আসছি পরের প্রশ্নে। LPG কোন গ্যাসের মিশ্রণ? অনেকেই গ্যাস ব্যবহার করেন, আর এই প্রশ্নের উত্তরটি অনেকেরই জানা। আমাদের প্রশ্নটি ছিল LPG কোন গ্যাসের মিশ্রণ? 1 2 3 4 বা ABCD করে 4টি অপশান রয়েছে। সঠিক উত্তরটি আপনাকেই বাছতে হবে। আমি চলে আসছি এই প্রশ্নের উত্তরে। LPG কোন গ্যাসের মিশ্রণ? উত্তর হচ্ছে বিউটেন ও প্রোপেন। বিউটেন ও প্রোপেন হচ্ছে LPG গ্যাসের মিশ্রণ। উত্তরটি আবারও বলছি, বিউটেন ও প্রোপেন হচ্ছে LPG গ্যাসের মিশ্রণ। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। অক্সিজেনের পরিচিতি ও নামকরণ কে করেন? আসছি আবারও ওই প্রশ্নের। অক্সিজেনের পরিচিতি ও নামকরণ কে করেছিলেন? এটাই ছিল প্রশ্ন। আমি সরাসরি উত্তরে আসছি। অ্যান্টোইন লাভেসিয়ার, যিনি অক্সিজেনের পরিচিতি ও নামকরণ করেছিলেন।
নামটি আরও একবার বলছি, অ্যান্টোইন লাভেসিয়ার। তিনি অক্সিজেনের পরিচিতি ও নামকরণ করেছিলেন। উল্লেখ করা যায় 1778 সালে আধুনিক রসায়নের জনক হিসাবে বিবেচিত ছিলেন অ্যান্টোইন লাভেসিয়ার। অক্সিজেনকে স্বীকৃত এবং নামকরণ করেছিলেন এবং দহনে এর গুরুত্ব ও ভূমিকাকে স্বীকৃতি দিয়েছিলেন। তাহলে আমাদের প্রশ্নটি ছিল, অক্সিজেনের পরিচিতি ও নামকরণ কে করেছিলেন? অ্যান্টোইন লাভেসিয়ার, যিনি অক্সিজেনের পরিচিতি ও নামকরণ করেছিলেন। অ্যান্টোইন লাভেসিয়ার। আসবো অনলাইন জিকে ক্লাসের প্রশ্ন উত্তর পর্বে আছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে রাখব, যেগুলো আগামীর বেশ কিছু পরীক্ষায় একটা আসার সম্ভাবনা থাকছে। আর এই টাইপের প্রশ্ন থাকবে, এটা মাথায় রাখবেন। পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়? পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়? 1 2 3 4 করে ABCD করে 4টি অপশান দেয়া থাকবে। আমাদের প্রশ্নটি ছিল, পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়? পদার্থের চতুর্থ অবস্থাকে বলা হয় প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থাকে প্লাজমা বলে। প্লাজমাতে মাধ্যমটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন আকারে থাকে। প্রশ্নটি ছিল, পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়? উত্তর হচ্ছে প্লাজমা। চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। এই প্লাজমাতে মাধ্যমটি ধনাত্মক ও ঋণাত্মক আয়ন আকারে থাকে। আসবো পরের বেশ কিছু প্রশ্নে। আমরা পানীয় জল হিসেবে জল ব্যবহার করি। বিশুদ্ধ পানীয় জল আমরা খেয়ে থাকি, পরিশুদ্ধ পানীয় জল। আমাদের এই সংক্রান্ত একটি প্রশ্ন, জল জীবাণুমুক্ত করার জন্য সাধারণত কোন অধাতু ব্যবহার করা হয়ে থাকে? জল জীবাণুমুক্ত করার জন্য সাধারণত কোন অধাতু ব্যবহার করা হয়ে থাকে? এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন। জল জীবাণুমুক্ত করার জন্য সাধারণত যে অধাতু ব্যবহার করা হয় তার নাম ক্লোরিন। আমরা জল পরিশুদ্ধ বা জীবাণুমুক্ত করতে ক্লোরিন ব্যবহার করে থাকি। আসছি পরের প্রশ্নে। অত্যন্ত সহজ একটি প্রশ্ন, কয়েকটি পরীক্ষায় এই প্রশ্নটি এসছে। রক্ত কি? ওয়ান টু থ্রি ফোর করে 4টে অপশান থাকবে, ABCD করে আপনাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। আমাদের প্রশ্নটি হচ্ছে, রক্ত কি? সাধারণত পরীক্ষার্থীরা বিভ্রান্ত হন 1 2 3 4 করে অপশানে। প্রশ্নটি খুব সহজ, অথচ ভুল করে বসেন। আমাদের প্রশ্নটি হচ্ছে, রক্ত কি? সরাসরি উত্তরে আসছি। রক্তকে সংযোজক টিস্যু বলে মনে করা হয়।
রক্ত হচ্ছে সংযোজক টিস্যু, এমনটাই মনে করা হয়। এর উত্তর হচ্ছে রক্ত সংযোজক টিস্যু। আসবো পরের প্রশ্নে। কুইকলাইমের রাসায়নিক নাম কি? কুইকলাইমের রাসায়নিক নাম কি? কুইকলাইমের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, CaO। রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সাইড, CaO। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। তরলের আপেক্ষিক ঘনত্ব, ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? প্রশ্নটি আরও একবার বলছি। তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর অনেকেই জানেন। 1 2 3 4 করে অপশান থাকবে। আমি সরাসরি উত্তরটি বলছি। তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? যন্ত্রটি হচ্ছে হাইড্রোমিটার। তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র হচ্ছে হাইড্রোমিটার। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। দেখতে থাকুন কাজ কেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা প্রশ্ন উত্তর পর্বে রয়েছি। কোন তরঙ্গ বায়ুমণ্ডলে উপস্থিত ওজোন স্তর দ্বারা শোষিত হয়? কোন তরঙ্গ বায়ুমণ্ডলে উপস্থিত ওজোন স্তর দ্বারা শোষিত হয়? প্রশ্নটি বোঝার জন্য আরও একবার বলছি। কোন তরঙ্গ বায়ুমণ্ডলে উপস্থিত ওজোন স্তর দ্বারা শোষিত হয়? এর উত্তর হচ্ছে অতি বেগুনি তরঙ্গ। উত্তর হচ্ছে অতি বেগুনি তরঙ্গ। আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক শল্য চিকিৎসার জনক কাকে বলা হয়? এই প্রশ্নটি বিগত একটি অনলাইন জিকের অনুষ্ঠানে আমি রেখেছিলাম। আবারও এই প্রশ্নটি চর্চায় রাখার জন্য বলছি। আধুনিক শল্য চিকিৎসার জনক কাকে বলা হয়? আধুনিক শল্য চিকিৎসার জনক বলা হয় অ্যামব্রোজকে। অ্যামব্রোজ হচ্ছে আধুনিক শল্য চিকিৎসার জনক। আসছি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। সাহিত্যে বুকার পুরস্কারটি কোন দেশ থেকে দেয়া হয়? সাহিত্যে যে বুকার পুরস্কার দেয়া হয় সেটি কোন দেশ থেকে দেয়া হয়? 1 2 3 4 করে অপশান: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। আমাদের প্রশ্নটি ছিল সাহিত্যে বুকার পুরস্কারটি কোন দেশ থেকে দেয়া হয়? সাহিত্যে বুকার পুরস্কার দেয়া হয় ইংল্যান্ড। এর উত্তর হবে ইংল্যান্ড। সাহিত্যে বুকার পুরস্কার দেয়া হয় ইংল্যান্ড থেকে। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। আমরা টেলিভিশনের সামনে বসি, টেলিভিশন দেখি, টেলিভিশনের খবর, টেলিভিশনের অনুষ্ঠান আমরা উপভোগ করি।
আমাদের প্রশ্নটি হচ্ছে, ভারতে টেলিভিশন কত সালে চালু হয়েছিল? ভারতে যে টেলিভিশন চালু হয় তৎকালীন সময়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই যুগ থেকে এই যুগে কালার টেলিভিশন এসছে। টেলিভিশনেরও অনেক নতুনত্ব এসছে। আমাদের প্রশ্নটি হচ্ছে, ভারতে টেলিভিশন কত সালে চালু হয়েছিল? ভারতে টেলিভিশন চালু হয়েছিল কত সালে? 1959 সালে, 1959 এই সালে ভারতে টেলিভিশন তার সূচনা হয়েছিল। ভারতে টেলিভিশন চালু হয়েছিল 1959 সালে, 1959। ভারতীয় ক্ষেপণাস্ত্র, ইসরোর গবেষণা, ভারতে প্রযুক্তির একটা নতুন দিগন্ত তৈরি করেছে। ভারতের ক্ষেপণাস্ত্র প্রকল্পের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার চলছে, ভবিষ্যতেও হবে। আমাদের প্রশ্নটি হচ্ছে, ভারতে ক্ষেপণাস্ত্র প্রকল্পের পথিকৃৎ কাকে বলা হয়? আমাদের যে ভারতীয় ক্ষেপণাস্ত্র যে প্রকল্প, সেই প্রকল্পের পথিকৃৎ কাকে বলা হয়? এর উত্তর হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। ভারতে ক্ষেপণাস্ত্র প্রকল্পের পথিকৃৎ বলা হয় ডক্টর এপিজে আব্দুল কালামকে। তিনি ভারতীয় ক্ষেপণাস্ত্র প্রকল্পের পথিকৃৎ। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের একেবারে শেষ লগ্নে রয়েছি আমরা। আর দু একটি প্রশ্ন দিয়েই আজকের অনলাইন জিকে ক্লাস শেষ করব। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আসছি পরের প্রশ্নে। বস্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, উক্তিটি কোন নিয়ম দ্বারা বৈধ? প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। আমাদের প্রশ্নটি ছিল, বস্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, উক্তিটি কোন নিয়ম দ্বারা বৈধ? 1 2 3 4 করে 4টে অপশান থাকবে। প্রশ্নটি আরও একবার বলছি, বস্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, উক্তিটি কোন নিয়ম দ্বারা বৈধ? উত্তর হচ্ছে শক্তি সংরক্ষণের নিয়ম দ্বারা। আসছি পরের প্রশ্নে। ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর হচ্ছে হেনরি ভিভিয়ান ডিরোজিও। আর এই প্রশ্নের সাথে সাথেই শেষ করছি আজকের অনলাইন জিকে ক্লাস। নমস্কার।